আরিয়ানের নাম কিন্তু আরিয়ান না, ওর নাম আসল নাম হচ্ছে শেখ আব্দুল জাফর। তোমার কখনো মনে হয়নি যে ওর বাড়িতে বউ আছে হয়তো? না না না, আমি দেখেছি, মুসলিম ছিল তো। আর মিথ্যা বলবে না, এত হ্যান্ডসাম একটা কিউট একটা ছেলে আমার মতো মেয়েকে কেন বিয়ে করবে? আমার মা তো ওকে প্রথম দিন দেখেই ওকে মানে ভালোবেসে ফেলেছিল, বাট আমি বাড়িতে জানিয়েছিলাম না যে ও মুসলিম। বাড়িতে বলা হয়েছিল যে ও খ্রিস্টান। বিয়ের দিন আমি না তখনও আমি ভাবছি যে আমার কি সত্যি বিয়ে হচ্ছে, এরকম ভাবছি। আমাদের হিন্দু ধর্মে যেভাবে বিয়ে হয় আমি সেইভাবেই সেজেছি, বাট আমি তখনও জানি না আমাদের বিয়েটা কিভাবে হবে, মানে কোন ধর্মে হবে। আমি তখন ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে ইয়ে ক্যা হো রা হ্যায়, ऐसे तो शादी नहीं होती है। তখন বললো যে হিন্দু মুসলিম তো বিয়ে হয় না, তো যে কোনো একজনকে কনভার্ট হতে হয়। ওর ফ্যামিলির কারোর সাথে তোমার দেখা হয়নি কখনো? ওর বোনের সাথে দেখা হয়েছে, তাও বোরখা পরেছিল তো, শুধু চোখ দুটো আমি দেখেছি। রোজ ড্রিঙ্কস করে আসছে, ইভেন আমার বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করে দিচ্ছে একটা একটা করে, তাও মিথ্যা বলে বিক্রি করে দিচ্ছে। আর প্রচুর মিথ্যা কথা বলতো, মানে একদমই বাজে, নেশা করে, ড্রাগস নেয়, তাদের সাথে ঘোরাফেরা করতো। আমি তো লাস্টে ধরেছিলাম বারে ড্রিঙ্ক করছে। সারাদিন বারে থাকতো? আমি গেছি, টেবিলে সাজানো, মানে যেটা হয় আর কি, বিয়ারের বোতল 5 থেকে 6টা, আর কেউ নেই। আমাকে বলতো কোনো অ্যাপ থেকে মানে অফার এসছে কাজ করার জন্য, তোর ফেস লাগবে, সাইন লাগবে। আমি দিতাম, বাট আমি জানতাম না যে ও লোন নিচ্ছে। আমার সোনাগুলো, মানে আমার যে সোনার শাখা পলা, দুটো চেন, দুটো আংটি, এগুলো ও মানে বন্ধক রেখেছিল। তখন আমাকে বলেছিল বন্ধক রাখছি, মানে দরকার। কিন্তু পরে আমি জানতে পারি যে আমার ওগুলো সব বিক্রি করে দিয়েছে। পুরো ফ্রড করেছে তোমার সাথে, একদম স্ক্যাম করে গেছে। ইভেন আমার রুমে আমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছে, একটা আইফোন ছিল বিক্রি করে দিয়েছে, টিভিটাও বিক্রি করে দিয়েছে। কারণ আমি ওকে বলেছিলাম আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর ওটাই ও ভয় পেত। মানে তোমরা জানতে যে ওর অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে এটা আমরা জানতাম, কেন? তো 2024-এ যে হবে এটা আমাদের মনে ছিল না, মানে আমারও মনে ছিল না। মানে অ্যাক্সিডেন্ট হবে আগে থেকে জানবে কি করে? আরিয়ানের সাথে পরিচয়টাও বেশ মানে একটা কি বলবো, ওকে আমি একটা মেসেজ করেছিলাম, ওর একটা ভিডিও এসেছিলো আমার ফোনে। ভিডিওটা দেখে আমি ওকে মেসেজ করেছিলাম যে তোমার ভিডিও এক্সপ্রেশন খুব সুন্দর, বাট ক্যামেরা কোয়ালিটিটা ভালো না। তো ও হিন্দিতে মেসেজ করেছে, अब क्या बोल रहे हो मुझे समझ में नहीं आ रही है, अब आपका नंबर भेजो। আমি যে এই মরেছে, হে তো হিন্দিতে কথা বলার, আমি তখন হিন্দি জানি না ভালো, আর আমি এর সাথে কি কথা বলবো। তো তারপর আমি কি মনে হলো আমি নাম্বার দিয়ে দিলাম। ও আমাকে নাম্বারে কল করে, যেদিন দিই সেদিনই আমাকে কল করে। সন্ধ্যা 7টা ছিল, তারিখ কত ছিল আমার মনে নেই। আমাকে কল করে, তখন বলে আপ ক্যা বল রে মুঝে समझ में नहीं आ रही है। তখন আমি বললাম যে नहीं ये आपका कैमरा क्वालिटी अच्छा नहीं है, लेकिन एक्सप्रेशन बहुत अच्छा है, आप बहुत अच्छा वीडियो बनाते हो। তখন বলছে যে मैं वीगो पे नई नई आई हूँ, अभी नया स्टार्ट किया सब कुछ, मुझे समझ में नहीं आ रही है मैं क्या करूँ। বাস এখান থেকে স্টার্ট কথা বলা। তারপরে প্রেম? কতদিনের প্রেম চলেছিল? 2 মাস। তারপর বিয়ে করে নিয়েছিল? হ্যাঁ। বাহ। প্রেম মানে ওর বাড়ি কোথায় ছিল? বলবো না, হায়দ্রাবাদ। তারপর ও কি বাড়ি থেকে এখানে চলে এসেছিল? যখন ফোনে কথা বলতে বলতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যার জন্য 1 মাস ওর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেছিল। মানে ও আমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছিল। কেন? সেটা হচ্ছে আমি তো ওর প্রতি সিরিয়াস ছিলাম না, যার জন্য আমার মেয়ে আছে সেটা আমি ওকে বলেছিলাম না। আচ্ছা। বিয়ে হয়েছিল সেটা বলেছিলাম, বাট মেয়ে আছে আমি বলেছিলাম না। তো সেটাও আমার বান্ধবীর মুখ থেকে শুনেছিল, কষ্ট পাইনি, বাট বলেছিল যে তখনও কিন্তু ফ্রেন্ড আমরা, মানে ওই প্রেম ওইসব কিছু নেই। তো বলছে তুই কেন বললি না আমাকে, অন্যের মুখ থেকে কেন শুনতে হলো। ব্যাস এখানে একটু রাগ করেছিল, যার জন্য আমাকে ব্লক লিস্ট করে দিয়েছিল। 1 মাসও না, 2 সপ্তাহ হয়তো কথা হয়নি। 2 সপ্তাহ পরে কিছু রেকর্ড আমাকে পাঠিয়েছিল, সেই রেকর্ডগুলো আমি
সং শুনতে শুনতে সেই রেকর্ডগুলো আমি শুনতে পাই। মানে আমার যে বান্ধবী ছিল সেই মানে কানটা ভাঙিয়েছিল, যে পূজার কথা বলেছিলাম, পূজা। শোনার পরে আমি ওকে মেসেজ করলাম যে আমারও তো কিছু বলার আছে, আমি তো এখানে কোনো দোষ করিনি, আমার দোষ কোথায়, আমার কিছু বলার আছে, তো আমাকে একবার কল কর। তখন আমাকে কল করেছিল, তখন রাত্রি 3টে পর্যন্ত ওর সাথে আমি কথা বলেছিলাম। সবটা বুঝিয়ে বললাম যে আমি এর জন্যে বলতে চাইনি, যে কেন বলতে চাইনি সেটা বললাম, আমি তো সিরিয়াস না ওকে নিয়ে, তার জন্যে বলতে চাইনি যে আমার মেয়ে আছে। তো পরে জানতে পারলো ওর কোনো সমস্যা ছিল না। আর দুর্গাপুজোর সময় আমার বাড়িতে মানে আসবে বললো যে আমি দুর্গাপুজোর সময় তোর বাড়িতে যাব। এবার আমি বাড়িতে কি করে ওকে আনবো, তুমি কারণ প্রথম থেকে জানতে যে ও মুসলিম? হুম, আচ্ছা। ও আমাকে বলেছিল, প্রথমেই বলে দিয়েছিল, কিন্তু আমি আচ্ছা। অতটা মানে গায়ে লাগাইনি, কারণ আমার কাছে মেন হচ্ছে কাস্ট ফিলিং নেই, আমি কাস্ট ফিলিংটা রাখি না। আর ও ভীষণ ভালো ছিল, আর সব থেকে বড় কথা আমি কখনো ভাবিনি ওকে আমি বিয়ে করব। আচ্ছা। কারণ ও মানে এত হ্যান্ডসাম একটা কিউট একটা ছেলে, আমার মতো মেয়েকে কেন বিয়ে করবে? তারপর আবার ও আনম্যারিড ছিল? হ্যাঁ, আনম্যারিড ছিল। ওর একটা আচ্ছা। গার্লফ্রেন্ড ছিল, বাট সেও মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা যাওয়ার 2 বছর পরে আমার সাথে ওর সম্পর্ক হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো দুর্গাপুজোর সময় আমার বাড়িতে যখন আসবে তখন আমাকে বলছে তোর জন্য কিছু আছে, ভালো কিছু আছে। মানে ভালো কিছু কি আছে? তখনও কিন্তু আমাকেও মানে বলেনি যে ও আমাকে ভালোবাসে, এটা বলেনি। ও বাড়িতে আসলো, 5 দিন ছিল। পুজোর সময় ঘোরাঘুরি করেছি বেশ ভালোই। আমার মা তো ওকে প্রথম দিন দেখেই ওকে মানে ভালোবেসে ফেলেছিল, বাট আমি বাড়িতে জানিয়েছিলাম না যে ও মুসলিম। বাড়িতে বলনি? না। তারপর? ও বারবার বলেছিল যে বাড়িতে বল, কিন্তু আমি বাড়িতে বলিনি, কারণ ওই যে বললাম আমার চিন্তা ভাবনা ওরকম ছিল না যে বিয়ে করব। বাড়িতে বলা হয়েছিল যে ও খ্রিস্টান, আচ্ছা। এটা বলা হয়েছিল। তারপর? কিন্তু মুসলিম এটা আমি ও বলেছি। দুর্গাপুজোতে এসেছিল তোমার বাড়িতে? বাড়িতে ছিল, 5 দিন ছিল। যেদিন যাবে সেদিন আমার বাবাকে গিয়ে বলছে আমি রুম্পাকে বিয়ে করব। আমি তো পুরো শক, কি হলো? তো তোমার বাড়িতে কি ও বন্ধু হিসেবে ছিল? হ্যাঁ, বন্ধু হিসেবে। আচ্ছা আচ্ছা। মাকে বলছে আমার একটা ফ্রেন্ড আসবে, বাবাকেও বলেছিলাম। আর আমার বাড়িতে কিন্তু ছেলে মানুষ এলাও ছিল না। মানে ওই সময়, এখন তো ভিডিও করি যেহেতু অনেকে যায় দেখা করে, কিন্তু ওই সময় কোনো ছেলে এলাও ছিল না। তাহলে 5 দিন থাকলো কি করে? 5 দিন মাকে মানে অনেক বুঝিয়েছি, বোন ছিল, বাবাকেও অনেক বুঝিয়েছি। বোঝানোর পরে ঠিক আছে, চলো ঠিক আছে। আর আরিয়ান আমাকে বলেছিল ওর কোনো ফ্যামিলি নেই, ওর নানির কাছে মানুষ। আচ্ছা। আমাকে এই কথাটা বলেছিল। আর আমার মা বাবা কি বলতো, প্রচুর ভালো মানুষ। মানে আমার মা বাবা খুব ভালো, ভীষণ ভালো। যখন শুনেছে ওর কেউ নেই, তখন আর বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে আয়, এরকম। বাস, তারপরে আসলো 5 দিন থাকার পরে যাওয়ার দিন ওরকম বলছে আমি রুম্পাকে বিয়ে করব। কবে বিয়ে করবে সেটা ও ঠিক করে নিয়েছে, বলছে জানুয়ারির 9 তারিখে। বাট জানুয়ারির 9 তারিখে কিন্তু ওর বার্থডে দিন তো বিয়ে হয় না, আমাদের হিন্দু ধর্মে হয় না। আচ্ছা। হয় না। তারপর? তো তারপর ও যা মানে যখন ওকে দিতে যাব এয়ারপোর্টে, ও আমার মায়ের হাত ধরে কান্না করছে। নাড়ু খেতে ভীষণ ভালোবাসতো, আমার মা নাড়ু করে দিয়েছিল, পায়েস করে দিয়েছিল। ও পিজিতে থাকতো, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর কেন বলছে, হায়দ্রাবাদে পিজিতে থাকতো একটা। বাড়ি কি ওখানেই? হ্যাঁ, সফটওয়্যার কোম্পানিতে জব করতো। মাধবপুরে ওর বাড়ি ছিল। আচ্ছা। তো তারপর ও মানে আমার মায়ের হাত ধরে কান্না করছে, মানে এতটাই ভালোবাসা পেয়েছে ওর যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, 5 দিনের জন্য এসছে। তারপর চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরে ও মানে আমাকে ছাড়া থাকতে পারছে না, মিস করছে। তারপর ও বলছে যে রুম্পা তুই চলে আয়, আমি এখানে বিয়ে করে নেব। ও সব কিছু মানে ঠিকঠাক করে ফেলেছে, বিয়ে করবে। আর আমার বাবাকে যখন বলে যে আমি রুম্পাকে বিয়ে করব, আমার বাবা তো রাজি ছিল না একদমই। প্রথমত বাবা বলছে বাইরের ছেলে, আমার মেয়েকে নিয়ে বিক্রি করে দেবে, এটা বলেছিল আমার বাবা। আর বাবাকে তো বলেছিলাম না যে ও মানে মুসলিম, মাকেও জানানো হয়েছিল না, সবাই জানতো যে হ্যাঁ খ্রিস্টান। তো আচ্ছা। বাবা আমাকে বলেছিল যে তুই আগে যা হায়দ্রাবাদ, গিয়ে ওর সম্পর্কে ভালো করে জেনে আয়। এবার হায়দ্রাবাদে আমার একটা ফ্রেন্ড থাকতো, ওর হাজব্যান্ডকে নিয়ে ওখানে থাকতো তখন, এখন নেই, তখন থাকতো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাব। এবার আরিয়ান যখন আমাকে বলছে যে তুই চলে আয়, আমি তোকে বিয়ে করে নেব,
মাকে আমি বলেছি, মা এরকম ও কিন্তু বিয়ের জন্য আমাকে ডাকছে। তো আমার তখন আমি তখন খুব একটা মানে ইনকাম করি না, আমার কাছে টাকা নেই। আমার বাবার কাছ থেকে নেওয়া যাবে না, কারণ বাবা জানে না যে আমি বিয়ে করতে যাব, বাট মা আর বোন জানে আমি বিয়ে করতে যাব। আচ্ছা, মা হেল্প করেছিল, বোনও হেল্প করেছে। মা নিজে গিয়ে মার ব্যাংক থেকে টাকা তুলে এনে আমাকে দেয় যে যা। আচ্ছা, মানে মা ওকে ভীষণ ভালোবেসে ফেলেছিল, খুব ভালোবেসে ফেলেছিল আরিয়ানকে। তারপর ওখান থেকে আমি বাবাকে এটা বলছি যে বাবা আমি ওখানে গিয়ে মানে আমার যে বান্ধবী সুমির ওখানে থাকবো, দেন ওখানে থেকে ওর বিষয়ে জেনে তারপর আমি চলে আসবো আবার, এটাই বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে। ফার্স্ট টাইম আমার ফ্লাইট, মানে ও পুরোটাই গাইড করেছিল। তারপর আমি হায়দ্রাবাদ যাই, আগে থেকেই রুম নেওয়া ছিল, আর ও সফটওয়্যার কোম্পানিতে ছিল। আমি যেদিন গেছি সেদিন থেকেই ওর নাইট ডিউটি ছিল, সেদিন থেকেই 7 দিন নাইট ডিউটি। আচ্ছা। একটা কথা বলি, আরিয়ানের নাম কিন্তু আরিয়ান না, এটা কেউ জানে না, অনেকেই জানে না। ওর নাম, আসল নাম হচ্ছে শেখ আব্দুল জাফর। শেখ আব্দুল জাফর? হ্যাঁ। আরিয়ার নাম কে দিয়েছিল? আরিয়ানটা ওই যখন আমরা বিয়ে করি তখন ও মানে মুসলিম থেকে হিন্দু ধর্মে কনভার্ট হয়ে যায়, হিন্দু ধর্মে। হ্যাঁ। আচ্ছা, আরিয়ান বিশ্বাস, আমার টাইটেলটা নাই। তো আচ্ছা। ওর নাম শেখ আব্দুল জাফর। তুমি তাহলে হায়দ্রাবাদ গিয়ে বিয়ে করলে? হ্যাঁ, হায়দ্রাবাদ। ওখানে? হ্যাঁ, আচ্ছা। হায়দ্রাবাদে আমি 3 দিন ছিলাম। ও আমাকে এত মানে কেয়ার করতো, মানে বারবার ফোন যেটা হয় আর কি। আর ডেলি রাত্রেবেলা চলে যেত ডিউটি, সকালবেলা আসতো। 3 দিন থাকার পরে বিয়ের দিন আমি না তখনও মানে আমি মানে ভাবছি যে আমার কি সত্যি বিয়ে হচ্ছে, এরকম ভাবছি। আমাদের হিন্দু ধর্মে যেভাবে বিয়ে হয় আমি সেইভাবেই সেজেছি, বাট আমি তখনও জানি না আমাদের বিয়েটা কিভাবে হবে, মানে কোন ধর্মে হবে, আমাকেও কিছু বলেনি। যখন আমি যাই, যখন বসেছে বিয়ে করতে, ব্রাহ্মণ অনেকটা টাইম নিচ্ছে, অনেকটা টাইম পইতে দেয়, যেহেতু ব্রাহ্মণদের পইতে দেয়, পইতে দিচ্ছে। আমি বসে আছি, আমি বুঝতে পারছি না। আমি তখন ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে ইয়ে ক্যা হো রা है, ऐसे तो शादी नहीं होती है। তখন বলল যে হিন্দু মুসলিম তো বিয়ে হয় না, তো যে কোনো একজনকে Convert হতে হয়, তো সেখানে আমাকে করায়নি, ও হচ্ছে। আচ্ছা, আমি বিয়ের দিনই জানতে পারি যে ও সেখানে আমার তোমার জন্য ফ্যামিলির লোকও নেই, ওর ফ্যামিলির লোকও আসছে। না? না, but তোমার ভয় করেনি তখন? না, আমি বিশ্বাস করেছিলাম ওকে, ভয় কেন করবে। আচ্ছা, তারপর? আর বাড়িতে যা যা লাগে গোত্র, মাকে ফোন করছিলাম, ঠাম্মি বলে বলে দিচ্ছিল। আর আমি তখনও জানি ওর কেউ নেই, ওর কোনো ফ্যামিলি নেই, ওর নানির কাছেই মানুষ, আমি তখনও পর্যন্ত জানি। তারপর ওখানে বিয়ে টিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে ওর একটা ফোন আসে, বারবার ফোন আসে। যখনই ফোন আসে ও আমাকে বলে এখানে থাকা যাবে না, হায়দ্রাবাদে থাকা যাবে না। আমি বুঝতে পারতাম না এটা কেন হচ্ছে। জব করবে না, বলছে আমি জব করব না, জব ছেড়ে দেবো। আমি তখনও বুঝতে পারি না কি হচ্ছে, এক পর্যায়ে বুঝতে পারিই না, তখন পর্যন্ত আমি পারিনি। তখন ও বললো যে আমি এখানে থাকবো না, ওখানে চলে যাবো, তোমার বাড়িতে চলে আসবে। আর আচ্ছা, আমি বিয়ের আগে ওকে একটা কথা বলেছিলাম যে আমাকে বিয়ে করলে কিন্তু আমার মা বাবাকে দেখতে হবে, যেহেতু কারণ তোমার আমার ভাই নেই। ভাই নেই, হুম। শুধু দুটোই বোন আমরা। হুম। তো ও রাজি ছিল। তো সেখান থেকে চলে গেলাম, বাবাকে বললাম যে বাবা, আর আমার মেয়ে ছিল ছোট, মেয়েকে ছেড়ে আমি থাকতে পারছিলাম না। আমি বিয়ের পরে হায়দ্রাবাদে 3 মাস ছিলাম। 3 মাস পরে 3 মাসে আমাকে মাসে মাসে এখানে নিয়ে আসতো, কলকাতাতে নিয়ে আসতো। তখন মেয়ে কার কাছে ছিল? মেয়ে আমার মা বাবার কাছে। আচ্ছা, আচ্ছা। মেয়েকে দেবে না। আমি বাবাকে বললাম বাবা রিয়াকে দাও, তাহলে হায়দ্রাবাদে সেটেল হয়ে যায়। বাবা বলছে তোরা হিন্দি বলছিস বল, আমি আমার নাতনিকে হিন্দি শিখতে দেবো না, ব্যাস। আর বাবা প্রচুর ভালোবাসতো রিয়াকে, যেহেতু ওখান থেকে আমি বাবার কাছ থেকে আনতেও পারিনি। তো আমি থাকতে পারছি না মেয়েকে ছাড়া। তারপর আরিয়ান বলে ওখানেই চলে যাব। আচ্ছা, ফোনের ব্যাপারটা পুরোপুরি তখন ইগনোর, বলছে তুই রিয়াকে ছাড়া থাকতে পারছিস না, চল তাহলে ওখানেই চলে যায়। বাবাকে বললাম যে বাবা আরিয়ান এরকম চলে আসতে চাইছে, তো ওখানে পাশে কোথাও রুম রেন্ট নিয়ে দেন ওখানেই জব করবে। ও জব গুগল সার্চ করে দেখলো যে ওখানে কোনো একটা জব করে নেব। কলকাতাতে আসলাম, যেদিন আসলাম আসার 1 মাস পরে লকডাউন, 1 মাস পরে লকডাউন পড়ে গেল। তখন কোম্পানি পুরো বন্ধ। তখন ওই ইউটিউব স্টার্ট করলো। তো ওই যে ফোনটা মাঝে মাঝে কিন্তু ফোন আসে ওর ফোনে, তো আমি তখনও পর্যন্ত বুঝতে পারি না।
পরে এক পর্যায়ে জানতে পারি ওর বোন ফোন করেছিল। বোন? হ্যাঁ, আচ্ছা। ভিগো থেকেই আমার একটা ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে আমার নাম্বার নিয়েছিল ওর বোন, নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। আর ওই যে ইউটিউবে ভিডিও পোস্ট করছি ওখানে দেখছে সবাই, তারপর ওরা মানে আমার নাম্বার পেয়ে গেছিলো, দেন আমাকে কল করলো ওর বোন। বাবা নেই, মা আছে, ওরা 4 ভাই বোন, ও সবার বড়, ওর পরে ভাই, তারপরে 2টো বোন। ওর ছোট বোন আমাকে কল করেছিল আলিয়ার সাথে তখন থেকেই আমি টাচে থাকতাম, খুব একটা টাচে থাকতাম না, মানে আরিয়ানকে লুকিয়ে। আরিয়ান পছন্দ করতো না ওর ফ্যামিলির সাথে আমি কথা বলি। 5 বছর সংসার করেছি, 5 বছরে 2বার ওর মায়ের সাথে আমি কথা বলেছি। 2বারের মধ্যে তাও একবার আরিয়ান জানতো আর একবার জানতো না। যখন জানতে পারতো আমার সাথে ভীষণ ঝামেলা করতো, আমি জানি না কেন করতো, এখনো পর্যন্ত আমি জানি না কেন করতো ঝামেলা। তোমার কখনো মনে হয়নি যে ওর বাড়িতে বউ আছে হয়তো? না না না, আমি দেখেছি, মানে মুসলিম ছিল তো, আর মিথ্যা বলবে না। মানে বিয়ের 3 মাস 4 মাস পরে আমি জানতে পারি ওর পুরো ফ্যামিলি আছে, সবটাই জানতে পারি বিয়ের 4 মাস পরে। বাট ও কেন কথা বলে না সেটা আমি জানতে পারিনি এখনো পর্যন্ত। আমি যেটা জানি সেটা সত্যি কিনা তাও আমি জানি না এখনো পর্যন্ত। মানে এখনো ওটা অধরা আর কি? ওরকমই হবে। ওর বাড়িতে কখনো তুমি যাওনি? না, Okay. কখনো যাইনি। ওর ফ্যামিলির কারোর সাথে তোমার দেখা হয়নি কখনো? ওর বোনের সাথে দেখা হয়েছে, তাও বোরখা পরেছিল তো, শুধু চোখ দুটো আমি দেখেছি, মানে সামনে থেকে, পুরো ফেসটা আমি দেখিনি। দমদমে এসেছিল দেখা করতে লকডাউনের মধ্যে, মানে লকডাউন যেদিন মানে পড়ছে তখন খুব মানে গাড়ি টাড়ি ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, ও ট্রেন পেয়েছিল না, ফ্লাইটে যেতে হয়েছিল। সেই ফ্লাইটের টিকিটটাও কিন্তু আমি করে দিয়েছিলাম, মানে টাকাটা আমি দিয়েছিলাম। আচ্ছা। তো তখন দমদমে আরিয়ান তো আসবেই না ওর সাথে দেখা করতে, আর আরিয়ানের প্রচুর রাগ ছিল, ও দেখা করবে না ওর বোনের সাথে। ওর বোন আমাকে রিকোয়েস্ট করছে যে 10 বছর ওর ভাইকে দেখে না, মানে ও পিজিতে থাকতো, ও বিয়ে করেছে সেটাও বলেনি, পুরো লুকিয়ে। মানে তারপর তোমার আমাকে- বিয়ে, তোমার সাথে বিয়ে হয়েছে সেটাও ফ্যামিলিকেও জানায়নি? না। আর ফ্যামিলির কথা তোমার সাথে জানায়নি? না, ওরা ভিডিও দেখে জানতে পারলো যে ও ইউটিউবে বিয়ে তোমাদের করেছে। ভিডিও দেখে? হ্যাঁ আচ্ছা। তারপরে বোন যখন দেখা করতে আসলো তোমাকে মুখ দেখায়নি, বোরখা পরেছিল? হ্যাঁ। তুমি তখন স্টেশনে- বলনি মুখ দেখানোর কথা? যেহেতু ওর ভাই বোন, মানে আমি কি বলতো, কারণ কারোর পার্সোনাল লাইফে গিয়ে বেশি আমার মানে ভালো লাগে না, খুব একটা পছন্দ করি না। যখন আসলো দমদম স্টেশনে বসলো, আরিয়ান গেল, আমি সাইডে দূরে ছিলাম, ওরা কি কথা বলেছে আমি তাও শুনিনি, সাইডে ছিলাম। তো ওরা কথাবার্তা বললো, দেন আমার আর ট্রেনটা আগে ছিল, তো আমরা আগে বেরিয়ে গেলাম। তারপর ও দমদমে ছিল, কোথাও একটা ছিল হোটেলে, তারপর ওখান থেকে টিকিটের টাকাটাও আমি পাঠাই, তারপর চলে যায়। যখন কথা বলছিল সাইড থেকে একটু শুনতে পাচ্ছিলাম যে আমি বহুত रो रही है तुमको देखने के लिए, এরকম বলছিল, এটাই আর কি। তাহলে হঠাৎ অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? সবকিছু তোমাদের পারফেক্ট চলছিল? হ্যাঁ পারফেক্ট, না তার Accident- মধ্যে ঝামেলাও চলছিল। ও 3 বছর খুব ভালো ছিল, খুব ভালো বলতে খুব ভালো ছিল, মানে কোন দিকটা আমি বলছি, নেশা করতো না। আমি যখন বিয়ে করি তখন কোনো নেশা করতো না, মানে সিগারেট পর্যন্ত টানতো না। তারপরে 2 বছর ও মানে পুরোপুরি মানে পুরো চেঞ্জ হয়ে যায়, রোজ ড্রিঙ্কস করে আসছে, ইভেন আমার বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করে দিচ্ছে একটা একটা করে, তাও আচ্ছা। হ্যাঁ, তাও মিথ্যা বলে বিক্রি করে দিচ্ছে, আর প্রচুর মিথ্যা কথা বলতো। তো আমি ওর বোনকে শেষের সবটা দিকে? জানাতাম, হ্যাঁ ওর বোনকে সবটা আমি জানাতাম যে আলিয়া তোমারা ভাইয়া ऐसा कर रही है वैसा कर रही है, মানে আমার তো জানিয়ে রাখতে হবে। আমি যে ভয়টা পাচ্ছি না, কখনো এটা ভাবিনি যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা মানে ও যে থাকবে না এটা আমি স্বপ্নেও ভাবিনি, এখনো ভাবি না। তোমার বাবার বাড়িতেই থাকতে দুজন? হ্যাঁ, ঘর জামাই বলতে পারো। তো তার চলাফেরায় কখনো কোনো কিছু সন্দেহজনক কিছু দেখেছিলে? চলাফেরায় সন্দেহ বলতে মেয়ে ছেলের দিক থেকে একদম খুব ভালো ছিল, পারফেক্ট, মানে ক্যারেক্টার ঠিক ছিল? হ্যাঁ ক্যারেক্টার ঠিক ছিল, কিন্তু ওর ঘোরাফেরা এগুলো আমার ঠিক লাগতো না, মানে অভ্যাসগুলো? হ্যাঁ ওগুলো আগে ভালো ছিল। আর আমার বাড়ি যেহেতু বগুলাতে, আমার ওখানকার ছেলেপেলেও খুব একটা ভালো না, আমার পাড়ায় যারা ছিল তো তাদের কাদের সাথে মিশতো মিশতো? না। ও যারা মানে কি বলবো, মানে একদমই বাজে, নেশা করে, ড্রাগস নেয়, তাদের সাথে ঘোরাফেরা করতো।
আচ্ছা, যেটা বগুলা আর কৈখালি। মানে তোমার বাড়ির কাছাকাছি কারোর সাথে মিশতো না? না। দূরে যারা দূরে। ড্রাগ অ্যাডিক্টেড, হ্যাঁ। যারা ড্রিঙ্ক করে রীতিমতো, হ্যাঁ। তাদের সাথে মিশতো। হ্যাঁ, আচ্ছা, তারপর তুমি জানতে পারলে এগুলো? আমি জানতে পারলাম, এগুলো জানতে পেরেছি ও যাওয়ার পরে। আচ্ছা, যখন ছিল তখন আমি জানতে পেরেছিলাম হ্যাঁ প্রচুর ড্রিঙ্ক করে, আর আমি ধরেছিলাম। আমার বাড়ির পাশে একটা বার আছে, সেখানে ও যেত। তো একদিন আমাকে মিথ্যা বলে বেরিয়েছিল, মানে আমি ওকে হায়দ্রাবাদ পাঠিয়ে দেব। আমি মাকে বললাম, মা ওকে আমি হায়দ্রাবাদ পাঠিয়ে দিই, ও কাজের মধ্যে থাক, ভালো থাকবে তাহলে, যেহেতু একটা একটা করে জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে আমার বাড়ি থেকে। আর একে হেল্প করা, ওকে হেল্প করা, আমার কিছুটা রেখে তারপরে তো হেল্প করব আমি। আমার সবটা দিয়ে যদি আমি হেল্প করি তাহলে কি করে চলবে? তারপর? তারপর ওকে বললাম, তুই হায়দ্রাবাদ যা, উধার যাকে জব কর ফির। আর অনেক দেনা হয়ে গেল, দেনাও হয়ে যাচ্ছে, এই ওর কাছ থেকে টাকা নেয় এরকম। তো আমি বললাম যে ঠিক আছে, তুই তাহলে হায়দ্রাবাদ যা, জবটা আবার স্টার্ট কর। তখন ও জব যাবে বলে আমাকে বলছে যে এখান থেকে আমার একটা লেটার লাগবে থানা থেকে, যে আমি 4 বছর কোথায় ছিলাম। বললো থানা থেকে নিতে হবে ওটা। আমি ঠিক আছে। 7 দিন করে ঘুরছে, বাট মানে সকাল 9টার সময় বেরিয়ে যায়, রাত্রি 11টা 12টার সময় বাড়িতে ঢোকে, কিন্তু কাজ হচ্ছে না। তারপর কোথায় থাকতো? আহ, আমি তো লাস্টে ধরেছিলাম বারে ড্রিঙ্ক করছে। সারাদিন বারে থাকতো? সারাদিন থাকতো কিনা আমি জানি না, বাট আমি যেদিন ধরেছিলাম সেদিন ছিল। সেদিন আমি 3টের সময় ওকে কল করি, ভিডিও কল করি, ও কলটা রিসিভ করে না। অনেক পরে রিসিভ করলো। আমি তখন পেছনে মানে আমার ওখানে মাঝে মাঝে আমরা যাই, মানে আমার অ্যানিভার্সারি পার্টিটা ওখানে করেছিলাম, তো আমি চিনতে পারি। তো আমি তখন ওকে বলি যে তুই বাড়ি আছিস? বলছে নেই নেই নেই, মেয়ে 1 ঘন্টা পে আ রही हो, এরকম বললো। আমার ওই বাড়ির পাশে একটা ভাই আছে, ভাই থাকে, ওর বাড়ি। আমি ওকে ফোন করেছি, তখন আমার গাড়ি নিয়ে চলাফেরা করতো, মানে নিজের বাইকটাও বিক্রি করে দিয়েছে। আমি ওই ভাইকে ফোন করে বলি যে আরিয়ান দেখ তো ওখানে আছে কিনা, মানে আমার গাড়ি আছে কিনা ওখানে। তখন ও দেখেই বলছে কি হ্যাঁ গাড়ি আছে। তারপর আমি ওখানে যাই, এবার ও এসে উপর থেকে আমাকে বলছে উপাড়া। হ্যাঁ বলছে উপাড়া। আমি গেছি, টেবিলে সাজানো, মানে যেটা হয় আর কি, বিয়ারের বোতল 5 থেকে 6টা। আর কেউ নেই, 2জন আছে সাইডের সিটে বসে আছে, আমি চিনি না তাদের। বাট ও যেখানে বসে আছে ও একা, মানে ও দেখাচ্ছে আমি একা আছি, আর কেউ নেই, হয়তো সাইডে সরে গেছে, চলে গেছে। তো ওখানে তো আর ঝামেলা করা যায় না। আর আমরা এরকমই ছিলাম যে আমাদের মধ্যে ঝামেলা প্রচুর হতো, কিন্তু না কখনো পাবলিক করেছি, না পাবলিকের সামনে রাস্তাঘাটে কোথাও ঝামেলা করেছি, একদম না, হেসে হেসে, মানে মনের মধ্যে রাগ রয়েছে কিন্তু হেসে হেসে কথা বলেছি। আমি তখন হাসছি, ও আমাকে বলছে, ও হেসে হেসে বলছে মেরা ইজ্জত নিকাল দিয়া, আমাকে বলছে। আমি আস্তে আস্তে ওকে বলছি তেরা, হাসছে আর বলছে তেরা ইজ্জত হ্যাঁ ক্যা নিকালনে কে লিয়ে। তারপর আমি বলছে গাড়ি কা চাবি দে, বলছে নেই দুঙ্গা। ওর খুব মানে জেদ আর রাগ প্রচুর ছিল, বলছে নেই দুঙ্গা। আমি বলছি ঠিক আছে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেছি, আর তু আজ ঘর মাতা, এরকম বলেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে ঢুকতে বাবা মাকে বলছে যে আরিয়ানকে ডাক। আমি বললাম কেন? বলছে আমাকে এরকম রোজ শুনতে হচ্ছে ও বাড়ি যাচ্ছে। তো আমি বললাম আমি ওখান থেকেই আসছি, বাবাকে বললাম তখন। আর আমার বাবা একদমই চুপচাপ, মানে একদমই চুপচাপ মানুষ। আমি বললাম ও বাড়িতে আসুক, তখন যা বলার বলবো, এখন বলে তো লাভ নেই। তো সেই রাত্রেবেলাও আর বাড়ি আসেনি। রাত 10টা 11টার সময় কল করেছে, আমি কল রিসিভ করিনি, আমার বাবার কাছে কল করেছে, ও হায়দ্রাবাদ চলে যাচ্ছে সেদিন? সেই দিনই আচ্ছা, হায়দ্রাবাদ চলে যাচ্ছে। মানে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিল। আগে থেকে ওর প্ল্যান ছিল কিনা আমি জানি না, একটা ড্রেস ছিল ওর ব্যাগের মধ্যে, আর সব ডকুমেন্টস ছিল। আমাকে বারবার বাবাকে বলছিল যে রুম্পাকে দাও, আমি কথা বলবো। আমি কথা বলিনি, আমার সাথে 1 মাস টাচে ছিল না, কথা বলেনি। আর 1 মাসের মধ্যে আমি একটা একটা করে জানতে পারি ওর কাণ্ড। কি কি জানতে পারলে? মানে 1 মাস ও হায়দ্রাবাদে ছিল? 1 মাস না, ও ছিল 9 মাস ছিল। সেই 1 মাসে তুমি কি কি জানতে পারলে? আমার বাড়িতে মানে ও যা লোন নিয়েছিল, একজন একজন করে আমার বাড়িতে আসছে টাকার জন্য। মানে ও প্রচুর টাকার লোন নিয়েছিল? লোন নিয়েছে, আমার ব্যাংক থেকেই নিয়েছে ও। আমাকে বলতো কোনো অ্যাপ থেকে মানে অফার এসছে কাজ করার জন্য, তোর ফেস লাগবে, সাইন লাগবে,
আমি দিতাম, বাট আমি জানতাম না যে ও লোন নিচ্ছে। কত টাকা লোন নিয়েছিল টোটাল? বেশি নিত না, কমই নিত, মানে 40-50 এরকম এরকম, মানে অল্প অল্প করে নিত। ওকে, যাই হোক। তারপর আসতে থাকে ওরকম, আসছে বাড়িতে। মা মা বলছে যে, মানে ওরা তো আমাকে এসে ধরছে কারণ আমার নামে। আর মা বলছে তুই জানতিস না? আমি বলছি না। বাবা বলছে, বাবা মা মানে এক পর্যায়ে আমাকে ডাউট করছে যে তোর নামে লোন নেওয়া তুই জানিস না? আমি বলছি না, আমি সত্যি জানি না। বলছে এটা কি করে সম্ভব, ব্যাংকে তো আমার সাইন ছাড়া দেবেও না, কি করে সম্ভব? ইভেন ইউটিউব থেকে টাকা ঢুকছে, ও আমাকে বলছে টাকা আসছে না, এটাও বলছে। মানে 1-2 বছর এটা আমাকে বলে গেছে টাকা আচ্ছা। আসছে না। আচ্ছা, আর আমি ইউটিউব সম্পর্কে তখন খুব একটা ভালো বুঝতাম না, মানে চ্যানেল ট্যানেল সব কিছু ওই গাইড করতো। মানে আমি ছিলাম নামে, আমি নামেই শুধু ছিলাম, ওর কাজ ওর ছিল, মানে আমার ডকুমেন্টস নিয়ে ও কাজ করতো, সব কিছু করতো। তারপর যখন জানতে পারলে ওকে প্রশ্ন করো না? টাকা মানে এসেই বলছে এত টাকা মানে এখনই দিতে হবে। যারা আসছে আমার বাড়িতে, বাবা কিছুটা দিচ্ছে, আমার বন্ধু বান্ধব আছে যারা, তাদেরকে ফোন করে বলছে যে এরকম এরকম ব্যাপার। ওকে তো পাচ্ছি না আমি ফোনে, যোগাযোগ বন্ধ? 1 মাস বন্ধ। আচ্ছা, তারপর? তখন বন্ধু বান্ধব হেল্প করছে, দিচ্ছে, যে যেমন পারছে দিচ্ছে। আর অনেক অ্যাপ থেকে নিয়েছিল, মানে ব্যাংক থেকে তো নিয়েছিল, 2টো ব্যাংক থেকে নিয়েছিল, আর অনেক অ্যাপ থেকেও নিয়েছিল। অ্যাপ থেকে টাকা নেওয়া যায়? নেওয়া যায়, আমি খুব একটা ভালো বুঝতাম না। আচ্ছা, তারপর? ও নিত। তো এটা তো সাইডে, পরে আমি জানতে পারি আমার সোনাগুলো, মানে আমার যে সোনার শাখা পলা, 2টো চেন, 2টো আংটি, এগুলো ও মানে বন্ধক রেখেছিল। তখন আমাকে বলেছিল বন্ধক রাখছি, মানে দরকার। কিন্তু পরে আমি জানতে পারি যে আমার ওগুলো সব বিক্রি করে দিয়েছে, মানে আমিও জানি না, সব বিক্রি করে দিয়েছে। মানে এখানে থাকাকালীন? এখানে থাকাকালীন, আচ্ছা। কলকাতা থাকাকালীন। আচ্ছা। তো বাবা মা পুরোটাই মানে সম্পূর্ণ দোষ কিন্তু আমাকেই দিচ্ছিল তখন, যে তুই তো জানিস। আমি তাও বারবার বলে যাচ্ছি আমি কিছু জানি না। মানে পুরো ফ্রড করেছে তোমার সাথে, একদম স্ক্যাম করে গেছে। ইভেন আমার রুমে আমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছে, একটা আইফোন ছিল বিক্রি করে দিয়েছে, টিভিটাও বিক্রি করে দিয়েছে। ও আমাকে বললো হায়দ্রাবাদ টিভিটা নিয়ে যাচ্ছি, মিথ্যা। মানে এতটাই বিগড়ে গেছিল। তুমি বিশ্বাস করেছিলে যে টিভি নিয়ে যাচ্ছে হায়দ্রাবাদে? হায়দ্রাবাদ টিভি নিয়ে যাওয়া যায়? না, না, নিয়ে যাওয়া যায়। আমরা যখন এসেছিলাম ওখান থেকে, হায়দ্রাবাদ থেকে, তখন হায়দ্রাবাদ থেকে টিভি আর বাইকটা নিয়ে এসেছিলাম এখানে সাথে করে। আর রুমের যা মানে না, তবু সেটা তো একটা ভীষণ দামি জিনিস হলে নিয়ে যায় কেউ, কিন্তু টিভি তো এদিকে মানে ওখানে কিনে নেওয়া যায়। কিন্তু ওর মানে পছন্দের ছিল, ও পছন্দের জিনিসগুলো ছাড়তে চাইতো না। কথা খুব একটা ভালো বলতাম না, আমি রেগেছিলাম, কারণ আমি ওকে বলেছিলাম আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। আর ওটাই ও ভয় পেত। ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, খুব ভালোবাসতো, কিন্তু ভালোবেসেও ঠকিয়ে গেছে, এটাই আর কি। মানে ওর নিজে থেকে ঠকানি আমি সেটাও জানি, কারণ ও ছিল একদম সাদাসিধে একটা মানুষ। ওকে যে যা বলতো ও সেটাই শুনতো। মানে ওকে অন্য কেউ কন্ট্রোল করতো? হ্যাঁ, করতো। তো 9 মাস থাকার পরে যখন আমি রীতিমতো বললাম আমি ডিভোর্স দিয়ে দেবো, আমার পক্ষে থাকা অসম্ভব। মানে 1 মাস পরে যোগাযোগ হতো, মাঝে মধ্যে কথা হতো? হ্যাঁ, মাঝে মধ্যে বলতে তখন কন্টিনিউ কল করতো, কিন্তু ওই 1 মাস আমাকে সবাই বলেছিল তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, এটাই বলেছিল। তারপর আমি ওকে বললাম যে দেখ সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে, তুই একবার হলেও সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দে যে তুই আছিস, যাসনি কোথাও। তো সেই একটা ভিডিও করেছিল, হায়দ্রাবাদে ছিল, হায়দ্রাবাদ থেকেও ভিডিও করেছিল। কিন্তু হ্যাঁ, হায়দ্রাবাদে যে ওর 9 মাস ছিল, ওর বাড়িতে কিন্তু যায়নি। ইভেন ওর বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি, কারোর সাথে না। ওর যেখানে জব করেছে সেখানেও আমার ফ্যামিলি দেখিয়েছে যে এই যে আমি কলকাতা থেকে এসেছি, আমার মা বাবা কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি, আমার ওয়াইফ, আমার মেয়ে। আর রিয়াকে প্রচুর ভালোবাসতো, আমার মেয়েকে মানে নিজের মেয়ের মতোই দেখতো। তারপর মাঝে মাঝে কল করে। তো সোনার ব্যাপারটা যখন আমি জানতে পারলাম, তখন আমি ওকে চাপ দিলাম যে আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি থাকবো না তোর সাথে। মানে সোনা মানে আমার আস্তেটা পর্যন্ত ছাড়েনি এরকম। মানে হিন্দু মেয়েদের আস্তিটা হচ্ছে সব, মানে তুমি সিঁদুরটা তো আছেই, বাট আস্তে না থাকলে তোমাকে কেউ বলবে না যে তুমি বিবাহিত, ওটাই।
তো ওটা পর্যন্ত ছাড়েনি। তো যখন আমি স্টার্ট করলাম যে না আর থাকবোই না, ও যখন দেখছে যে না রুম্পা তো আর থাকবে না, তখন ও হঠাৎ করে চলে আসে আমাকে না বলে। রাত্রি 11টার সময় বাড়িতে হাজির চলে এসছে, মানে থাকেনি। ও ওই যে শুনেছে যে আমি ছেড়ে দেবো, ও কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি না, মানে ছাড়তে পারবে না। চলে আসলো। তো বাবা বলছে ও আসবে তুই জানিস? আমি বলছি না, আমাকে বলেনি, হঠাৎ করে এসছে। তখনও ওই টুকটাক ওই ঝামেলা হতো এইগুলো নিয়েই, সোনাগুলো নিয়েই ঝামেলা হতো, যে তুই সোনাগুলো, মানে এক পর্যায়ে আমি ভিডিও করব না। মানে ওই সময়ের ভিডিও দেখলে অনেকে মানে বলেছে যে এটার মধ্যে কিছু একটা চলছে, ঝামেলা কিছু একটা চলছে। অনেকেই ডাউট করেছিল যে কিছু একটা চলছে, বাট আমরা বুঝতেই দিতাম না যে আমাদের মধ্যে এত কিছু হচ্ছে। কখনো পাবলিক ও চাইতো না, আমিও চাইতাম না যে এগুলো নিয়ে পাবলিক হোক, করতাম না। তারপর ও বলছে আমি সব দিয়ে দেবো, সোনা টোনা সব দিয়ে দেবো, আর তুই আমাকে ছাড়িস না। আমাদের দুজনের মধ্যে মানে প্রচুর প্রচুর লাভ ছিল, কেউ কাউকে ছাড়া কখনো থাকতে পারেনি। ছাড়তে তো আর পারবো না, ঠিক আছে চলো, ঠিক আছে, ওইভাবেই চলছিল। আর ও না, ওর প্রচুর রাগ ছিল, ও রাগ রেগে গেলে না মানে হাত মাত কাটতো। ওর ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদার হাতে কিসের দাগ, হাত কেটে নিত। আর আমি এর জন্য ওর সাথে ঝামেলা করতাম না, যে ওই হাত ফাত কাটবে, কোথা থেকে কি হয়ে যাবে। আমি খুব একটা মানে এড়িয়ে চলতাম সবসময়। মা বলতো যে ওকে বেশি রাগাবি না, কিন্তু বেশিরভাগ ওই রাত্রি 12টা 1টার দিকে আসবে, মানে আমি যদি কিছু বলতে যাই বাপরে প্রচুর রেগে যেত আর ঝামেলা করতো। ওগুলো আমি ইগনোর করতাম যে না ঠিক আছে চলো ঝামেলা করবো না, কিন্তু ও রোজ রাত্রে নেশা করে আসতো। তারপর অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? 2024 ওর অ্যাক্সিডেন্ট হবে, এটা আমরা সবাই জানতাম, বাট আমার না পরে এসে আর মনে ছিল না, যেহেতু সব কিছু ঠিকঠাক চলছে। মানে 2022 আমি গেছিলাম জ্যোতিষীর কাছে। মানে তোমরা জানতে যে ওর অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে এটা আমরা জানতাম, কেন? তো 2024 যে হবে এটা আমাদের মনে ছিল না, মানে আমারও মনে ছিল না। মানে অ্যাক্সিডেন্ট হবে আগে থেকে জানবে কি করে?